অভিশাপ। প্রতিটি অভিশাপের পেছনে থাকে এক লুকানো ইতিহাস, একটা অপূর্ণ প্রতিশোধ, একটা ভয়াল কান্না এবং এক তীব্র আর্তনাদ, যা সময়ের গভীরে এখনও প্রতিধ্বনিত হয়। নমস্কার, গল্প ওয়েভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে একটি হাড় হিম করা ভয়ের গল্প, ভোগ দে। তাহলে আর বেশি দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের গল্প। দুই চাকার ঘোড়ায় টানা গাড়িটা প্রাসাদের চৌহদ্দিতে পৌঁছতেই চেতনের মধ্যে অস্থিরতা দেখা দিল। সে ছটফট করতে করতে সামনের দুপা শূন্যে তুলে লাফিয়ে উঠল। তার চোখের তারায় ভয়ের ছাপ। কোনো কারণে আতঙ্কিত হয়ে সে বলগা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে। গাড়ির কোচওয়ান রামলাল চেতনকে বাগে আনার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তাকে থামাতে পারছে না। তারও স্বরে ডেকে উঠল চেতন। এদিকে গাড়ির ভিতর থেকে ক্রমাগত চিৎকার আর ধমকানি ভেসে আসছে। গাড়িতে বসে আছে অনন্তপুরের প্রতাপশালী জমিদার গৌরমোহন রায়চৌধুরী। কোচওয়ান নিরুপায় হয়েই ওই অবস্থাতেই দরজা খুলে দিল। চাবুক দিয়ে মারতে পারছিস না অবাধ্য জানোয়ারটাকে? একটা ঘা দে, আপনা থেকেই থেমে যাবে। গৌরমোহনের কথা শুনে कोचवान रामलाल बोल, हुजूर, ये जगह कुछ ठीक नहीं है। चेतन की आंख में मैंने जो डर दिखा आज से पहले कभी नहीं था। जरूर कुछ डरावनी चीज देखा होगा। चेतन को कभी मैंने मारा नहीं, उसे कभी कुछ बोलना नहीं पड़ता, वो अपने आप सब कुछ समझ जाता है। कई बार मुश्किलों का सामना किया, उसे पीछे हटकर आगे निकल गया, लेकिन आज तो जरूर कुछ उल्टा पुल्टा हुआ, इसलिए वो ऐसी हरकतें कर रहा है। आप जरा सावधानी से उतरिए बाबूजी। रामलाल चेतन के बागे आनते ना पारलेও একটা চেনা গলা শুনে চেতন পিছনে ফিরে তাকালো। জমিদার বাড়ির প্রধান পরিচারিকা শঙ্করী উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে। সামনে এসে হাঁফাতে হাঁফাতে বলল, আপনি ফিরে যান জমিদার বাবু, আজ প্রাসাদে যাবেন না, ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। চেতন শঙ্করীকে দেখে শান্ত হয়ে পা নামিয়ে দাঁড়াতেই লাফ দিয়ে গাড়ি থেকে নেমে এলো জমিদার গৌরমোহন রায়চৌধুরী। শঙ্করী অনুনয়নের সুরে বলল, আমার কাজ করবেন না জমিদার বাবু, অনর্থ হয়ে যাবে। আমার কথা কানে একবার মন দিয়ে শোনেন। ওকে নিয়ে আজকের দিনে যে একবার যাওয়ায় সে আর কখনো ফেরে নেকো। আপনি আজ ওখানে যাবেন না কর্তাবাবু? কেন রে, আজকের দিনে কি আছে শুনি? দেখ শঙ্করী, তোকে আমি এর আগেও বলেছি আমার কোনো কাজে তুই বাধা দিবি না। এই প্রাসাদটা আমার, এখানে যখন খুশি যেদিন ইচ্ছে আমার আসা যাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। একজন সামান্য পরিচারিকা হয়ে আমাকে উপদেশ দিতে আসিস না। তুই তোর মতো থাক, আমায় আমার কাজ করতে দে। তুই চলে যা। যাবেন না কর্তামশাই, যাবেন না। বৌরানী আপনার পথ সে বসে আছে। আপনি জমিদার বাড়িতে ফিরে যান। দয়া করে আজ এই প্রাসাদে থাকবেন না কর্তাবাবু, আমার কথা শোনেন। আজ প্রাসাদে গেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজ তিনি জেগে উঠেছেন, একটু পরে প্রাসাদের গায়ে ছায়া পড়বে। একবার গিন্নিমার কথা খান ভাবুন কর্তামশাই। আপনি যাবেন না কর্তামশাই, দয়া কইরা কথা খান শোনেন কর্তামশাই, যাবেন না। যত সব। গৌরমোহনের পায়ে ধরে কান্নায় ভেঙে পড়ল শঙ্করী, কিন্তু
কে কার কথা শোনে। গৌরমোহন তাকে পদাঘাত করে চলে গেলেন। শঙ্করীর চোখের সামনে লোহার ভারী ফটকটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে বন্ধ হয়ে গেল। শঙ্করী অবাক হয়ে গেল। গৌরমোহনের কি কিছুই মনে নেই? তাকে চোখের সামনে দেখেও কি কিছু মনে পড়ল না তার? সবকিছু ভুলে এক অমোঘ আকর্ষণে তিনি প্রাসাদে ছুটে গেলেন। পথের ধুলায় আঁচল লুটিয়ে পড়ে রইল শঙ্করী দাসী। তার থুতনিতে চোট লেগে ঠোঁটের কোণ বেয়ে রক্তধারা মাটিতে গড়িয়ে পড়ছে। বুকে পেটে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল সে। চেতন শঙ্করের ক্ষতস্থানে জিভ বুলিয়ে প্রলেপ দেবার চেষ্টা করছে। গা ঝাড়া দিয়ে উঠে শঙ্করীকে গাড়িতে তুলে নিতে ইশারা করল। কোচওয়ান রামলাল তার পিঠ চাপড়ে বলল, শাবাশ বেটা। তারা এখন যে প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে অনন্তপুর জমিদার বাড়ি থেকে তার দূরত্ব প্রায় 3 ক্রোশ। কোচওয়ান শঙ্করীকে পরম যত্নে গাড়িতে তুলে আস্তানায় পৌঁছে দিল। শঙ্করীর চোখে মুখে কালশিটে পড়ে হাত পা ছড়ে গেছে। তার আহত হবার খবর পেয়ে জমিদার গিন্নি কনকলতা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তার অন্দর মহলের বাইরে যাবার উপায় ছিল না, তাই কোবরেজ মশাইকে খবর দিয়ে শঙ্করীর কাছে পাঠিয়ে দিলেন। নষ্টা চাঁদের ক্ষীণ আলো এসে পড়েছে গৌরমোহনের গায়ে। এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন প্রাসাদের ছাদে। ছাদ বাগান ছেয়ে গেছে দেশি বিদেশি ফুলের টব এবং বাহারি গাছের সারিতে। মুগ্ধ হয়ে ঘুরে ঘুরে দেখছিলেন তিনি। হঠাৎ একটা বিশেষ টবের দিকে চোখ চলে গেল তার। গাছে থোকা থোকা রক্ত জবার মতো কোনো নাম না জানা ফুল ফুটে আছে, অথচ এখন তো 20 ফোটার সময়। ফুলগুলো এতটাই গাঢ় লাল এবং জীবন্ত হয়ে ফুটে আছে যেন মনে হচ্ছে কেউ তার গায়ে টাটকা রক্তের প্রলেপ দিয়ে গেছে। তিনি অবাক হয়ে যেই না ফুলগুলো ছুঁতে গেলেন অমনি একটা চাপা গর্জন উঠল। কোনো সদ্য কিশোর ছেলে খিলখিল করে হাসলে যেমন শুনতে লাগে, কেউ ঠিক তেমনভাবেই হাসছে। এমনিতেই বাচ্চা ছেলে মেয়ের খেলাধুলো বা হাসির শব্দ তিনি সহ্য করতে পারেন না, যার জন্য তিনি নিঃসন্তান থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ তুলে তাকাতেই একটা দৃশ্য দেখে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। দেখলেন একটা বছর 14 ছেলে হাসতে হাসতে ছাদের এদিক থেকে আর একদিকে ছুটে যাচ্ছে। প্রথমে অবাক হলেও পরেক্ষণেই ক্রুদ্ধ স্বরে চিৎকার করে বললেন, এই তুই কে রে? প্রাসাদে ঢোকার সাহস পেলি কি করে? কে ঢুকতে দিচ্ছে তোকে আমার প্রাসাদে? নাকি ফাঁক তালে নিজেই ঢুকে পড়েছিস? এখানে আমার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। ভালোই ভালোই চলে যায় এখান থেকে, নইলে কপালে তোর দুঃখ আছে। ছেলেটির আলকাত্রার মতো কালো কদর্য মুখে প্রথমে কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না, তবে কিছুক্ষণের মধ্যেই তার গলার স্বর অদ্ভুতভাবে বদলে গেল। হিংস্র চোখে তার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, যা তোর নয় তা নিয়ে মিথ্যে অহংকার করিস না। তোর সময় উপস্থিত হয়েছে গৌরমোহন, এবার তোর ভোগ দেওয়ার পালা। ভোগ চড়াতে হবে তো, মহাভোগ। ওইটুকু ছেলের মুখে এসব কথা শুনে তার আস্পর্ধা দেখে রাগে গর্জে উঠল গৌরমোহন। প্রাসাদের প্রধান রক্ষী মাখন সিং
তার নাম ধরে চিৎকার করে ডাকলেন, মাখন সিং, মাখন সিং, এই মাখন সিং, কিরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস নাকি সব কটা? গেলি কোথায় সব? মাখন সিং। কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া গেল না। গৌরমোহন ছাদের কিনারে ছুটে গেলেন। ফটকের কাছেও কোনো রক্ষীকে দেখতে পেলেন না। শঙ্করী বা কোচওয়ান কেউ নেই। এদিকে হাসিটা ক্রমশ গর্জনে পরিণত হচ্ছে। সেই কর্কশ তীক্ষ্ণ আওয়াজ সহ্য করতে পারলেন না গৌরমোহন। কান চাপা দিয়ে বসে পড়লেন। এমন সময় একটা কালো ছায়া তার পিঠের ওপর এসে চাঁদের ক্ষীণ আলোটুকু ঢেকে দিল। গৌরমোহন উঠে দাঁড়ালেন। দেখলেন প্রাসাদের গায়ে একটা বিশাল কালো ছায়া এসে পড়েছে। কান ফাটানো অট্টহাসি আর ক্রুদ্ধ গর্জন ক্রমাগত ভেসে এলো আবার। তিনি কান পেতে শোনার চেষ্টা করলেন। তার মনে হলো ওই টবগুলোর ভেতর থেকেই আওয়াজটা আসছে, কিন্তু তা কিভাবে সম্ভব? চারিদিক নিস্তব্ধ। অতি দূর থেকে আসা শব্দও অনেক কাছের মনে হয়। সে কথা ভেবে তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার ভুল ভেঙে গেল। তিনি টের পেলেন আওয়াজটা ওই লাল ফুলের টবটা থেকেই আসছে। গৌরমোহন তবু সত্য মিথ্যা যাচাই করার জন্য সেদিকে ছুটে গেলেন, কিন্তু আবার নিচু হয়ে ফুলের দিকে হাত বাড়াতেই ঘাড়ের কাছে কারোর ঠান্ডা নিঃশ্বাস পড়ল। ভারী শ্বাস প্রশ্বাসের সাথে লোহার কিছু একটা সরসর করে মেঝের উপর দিয়ে চলে যাবার শব্দ পেয়ে তিনি ভয়ে পিছনে ফিরে তাকালেন। তারপর যা দেখলেন তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। একটা দৈত্যকার মিশমিশে কালো অবয়ব তার পিছনে এসে দাঁড়িয়েছে। তার পাহাড় প্রমাণ উচ্চতা গোটা ছাদ ও প্রাসাদকে ঢেকে দিয়েছে। দৈত্যটার হাতে পায়ে লোহার বেড়ি পরানো, শিকলের শব্দ হচ্ছে ক্যাচ ক্যাচ করে। গৌরমোহনের সারা শরীরে বিদ্যুতের শিহরণ খেলে গেল। তিনি ঢোক গিলে ভয়ে তোতলাতে শুরু করলেন। কে তুমি? সেই ছেলেটা কোথায়? তোমরা আমার প্রাসাদে এলে কিভাবে? তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? কি চাও তুমি? ছায়ামূর্তিটা কোনো উত্তর দিল না, কেবল নিজের পায়ের বেড়ি দুটো খুলে হাতে নিয়ে গৌরমোহনের দিকে এগিয়ে এলো। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন গৌরমোহন। চলত শক্তি রহিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। শিকল দুটো গৌরমোহনের পায়ে পরিয়ে দিতেই সেই বাচ্চা ছেলেটার গলা শুনতে পাওয়া গেল। সে খ্যানখ্যানে গলায় বলল, ভোগ ছড়াতে হবে তো, ভোগ দিবি না বাবু? জানতাম তুই আসবি। 25টা বছর ধরে এই দিনটার অপেক্ষাকৃত আছি। সেই তোর জন্মের সময় থেকে তোদের সকলকে এই ভোগ চড়াতে হয়। ভোগ দে বাবু, মহাভোগ। তোর বাপ ঠাউরদাকেও দিতে হয়েছিল, আজ তোকেও দিতে হবে। যেমন ভয়ঙ্কর চেহারা তেমনই ভয়ঙ্কর হাসি। শঙ্করের কথা না শুনে তিনি যে কি মারাত্মক ভুল করেছেন
এবার তিনি টের পেলেন। কিন্তু কে এই বিভীষিকা? এরা কারা? তার সাথে ওদের কিসের শত্রুতা? কেন বারবার তাকে ভোগ চড়াতে বলছে? এর অর্থ কি? কিছুই ভেবে পেলেন না গৌরমোহন। সমস্ত অনুভূতিও যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ পায়ে টান পড়তে তার খেয়াল হলো তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তিনি ভয়ার্ত কণ্ঠে সেই ছায়ামূর্তিদের জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমি তো তোমাদের আগে কখনো দেখিনি। তোমরা আমাকে এভাবে বাঁধছো কেন? কি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? উত্তর দাও। ফের কোনো উত্তর এলো না, বরং তার কোমরে শিকলের চাপটা আরও চেপে বসল। তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! এত বড় প্রাসাদ, তার আর্ত চিৎকার শুনে তবু কেউ ছুটে এলো না। অথচ প্রাসাদে প্রবেশ করার সময় তিনি প্রহরী, দাসদাসী, খানসামা সকলকেই দেখেছিলেন। তারা তাকে স্বাগত জানিয়ে তার নামে জয়ধ্বনি দিচ্ছিল। অথচ এখন কারো সারা শব্দ নেই। প্রাসাদ থেকে জনবসতি তো বেশ দূরে। সবচেয়ে কাছের গ্রামটাও হাঁটা পথের 10 মিনিটের দূরত্ব। আমি চেঁচালেও সেই চিৎকার সেখানে পৌঁছাবার আগেই হাওয়ায় মিলিয়ে যাবে। সন্ধে তো অনেক আগেই নেমেছে। অথচ গ্রামটা অন্ধকারে ডুবে আছে কেন এইভাবে? কোনো বাড়িতে তেলের কুপিটুকুও জ্বলছে না। কোথায় এসে পড়লাম আমি? কোন অশরীরই আমাকে টেনে এনেছে? গায়ে কাঁটা দিয়ে উঠল তার। ভয় কাটতে তিনি কুল দেবীকে স্মরণ করে ইষ্ট নাম জপতে লাগলেন। চেঁচিয়ে যে কোনো লাভ হবে না তা তিনি বুঝে গিয়েছিলেন। অজানা আতঙ্কে তার বুক কেঁপে উঠছে। তিনি মনে মনে স্থির করলেন, ঠান্ডা মাথায় বসে এখান থেকে পালানোর কিছু একটা উপায় বের করতে হবে। আপাতত আত্মসমর্পণের ভঙ্গিতে শিকল বাঁধা অবস্থায় সেই বিকট দর্শন ছায়ামূর্তির পিছু পিছু চললেন। ছেলেটিও হাসতে হাসতে এগিয়ে গেল। ওরা তাকে মূল প্রাসাদের পিছনের অংশে নিয়ে গেল। তারপর গাছপালা ঝোপঝাড় ঠেলে তাকে নিয়ে একটা অন্ধকার গুহামুখে প্রবেশ করল। ভ্যাপসা পচা গন্ধে গৌরমোহনের গা গুলিয়ে উঠল, কিন্তু তার দুটো হাতি বাঁধা, ফলে নাক চাপা দেবার উপায় ছিল না। পুঁতি গন্ধে গুহার বাতাস ভারী হয়ে উঠেছে। গৌরমোহন হরহরিয়ে বমি করে ফেললেন। বাচ্চা ছেলেটা আবার উচ্চস্বরে বিশ্রী হাসি হেসে উঠল। দৈত্যটার চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। অজস্র কালো কালো ছায়া এদিক ওদিক ঘোরাফেরা করছে। অন্ধকারে একটু চোখ সয়ে আসতেই তিনি বুঝতে পারলেন তাকে একটা গুপ্ত কক্ষে নিয়ে আসা হয়েছে। তিনি বিস্মিত হয়ে দেখলেন কক্ষের সিংহভাগ জুড়ে একটা বিশাল আয়তনের বাঁধানো চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চার ঢাকনাটার হাতলটা টেনে সরাতেই তার চোখ ধাঁধিয়ে গেল। রাজরাজাদের সঞ্চিত ধনদৌলত আর অলঙ্কারে ঠাসা সেই গুপ্তধনের হদিশ পেয়ে তিনি তার অতীত বর্তমান সব কিছু ভুলে গেলেন।
সেখানে দাঁড়িয়েই গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, আমি এই বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আজ থেকে এই প্রাসাদ, ধন দৌলত, এই সবকিছু আমার, আর কেউ আটকাতে পারবে না। আমি রাজা, আমি একা রাজা। গৌরমোহনের অহংকারী হাসি গুহা কাঁপিয়ে ছড়িয়ে পড়ল প্রাসাদের আনাচে কানাচে। কিন্তু আড়াল থেকে নিয়তিও যে ক্রূর হাসি হাসছে তা তিনি জানতেন না। হঠাৎ তার খেয়াল হলো কেউ তো নেই। কোথায় সেই ছায়ামূর্তিরা? তিনি তো একাই দাঁড়িয়ে আছেন এখানে। এতক্ষণ তার সাথে ঘটে চলা অলৌকিক ঘটনাগুলোকে তিনি অলীক কল্পনা ভেবে উড়িয়ে দিলেন। হাতে পায়ে বাঁধা লোহার বেড়িগুলো দেখেও তিনি ভাবলেন আদৌ কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। প্রাসাদের কোনো শয়তান রক্ষী ভেষ ধরে তাকে শিকল দিয়ে বেঁধে ভূতের ভয় দেখিয়েছে, যাতে তিনি অবিলম্বে এই প্রাসাদ ছেড়ে চলে যান। নিশ্চয়ই শত্রুপক্ষের কাজ। পাজি রক্ষীটা নির্ঘাত তাদেরই গুপ্তচর। মাথায় তখন তার রাজা হবার রোখ চেপেছে। তিনি আনন্দে আত্মহারা হয়েছিলেন। তাই তিনি লক্ষ্য করেননি যে মাঝখানে একটা গণ্ডি কাটা আছে। ওই অগণিত ধনরাশির নাগাল পেতে হলে তাকে ওই গণ্ডি পেরিয়ে যেতে হবে। ফলে সেখানে পা দিতেই দপ করে আগুন জ্বলে উঠল। এমন এমন কেন হচ্ছে? তিনি ভয়ে পিছিয়ে এলেন। যতবার তিনি গণ্ডি অতিক্রম করতে গেলেন ততবারই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। এমন সময় অন্ধকার ফুঁড়ে আবার একটা চাপা গর্জন ভেসে এলো। আঁতকে উঠলেন গৌরমোহন। মাঝরাতে একটা কান্নার শব্দ শুনে জমিদার গিন্নি রাসমণির ঘুমটা ভেঙে গেল। প্রথমে অন্ধকারে কিছু ঠাহর করতে না পারলেও পরক্ষণেই বুঝতে পারলেন কান্নার শব্দটা কাজলা দিঘির দিক থেকে আসছে। রাসমণি চাবের গোছা বাঁধা ভারী আঁচলের খুঁটটা কোনো রকমে কাঁধে ফেলে পালঙ্ক থেকে নেমে এলেন। পশ্চিমের জানলায় দাঁড়ালে দিঘিটা ভালোভাবেই চোখে পড়ে। তাই তিনি দ্রুত পায়ে সেদিকে ছুটে গেলেন। খুব ভালো করে উকি দিয়ে গোটা দিঘিটা দেখে নিলেন। কোথাও কিছু নেই। কাজলা দিঘির কাজলা কালো জল আপন মনে বয়ে চলেছে। রাসমণির মনে পড়ে গেল গত রাতেও একই ঘটনা ঘটেছে। কান্নার শব্দ শুনে জানলার কাছে আসতেই সব থেমে গেছে। কাউকে কোথাও চোখে পড়েনি। অথচ কেউ যে সত্যিই কেঁদেছে সে ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন। পরপর দুদিন একই ঘটনা ঘটায় তার খটকা লাগল। মাত্র 3 দিন আগে জমিদার বাড়িতে একটা বিরাট উৎসব হয়ে গেছে। আত্মীয় স্বজনে বাড়ি গমগম করছে এখনো। সকলের নয়নের মণি তার একমাত্র শিশুপুত্র খোকার অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান মিটে যাবার পরের দিন থেকেই তিনি ওই কান্নার শব্দটা শুনতে পাচ্ছেন। প্রথম দিন মনের ভুল ভেবে রাসমণি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু একটানা কান্নার শব্দটা পেয়ে জানালার কাছে ছুটে যান। তিনি ভেবেছিলেন আত্মীয় স্বজনদের কেউ হয়তো কোনো কারণে বাইরে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু নিস্তব্ধ নির্জন ঘাটে
কেউ ছিল না। এদিকে তৃতীয় রাতেও যখন একই ঘটনার পুনরাবৃত্তি হলো, তখন আর তিনি নিজেকে ঘরে টিকিয়ে রাখতে পারলেন না। খোকা তার কোলেই ঘুমিয়েছিল। তিনি চুপি সারে পাশ থেকে উঠে অন্দরমহল পেরিয়ে নিচের দালান কোঠায় নেমে গেলেন। দিঘির দিকে যাওয়ার জন্য খিড়কির দরজা খুলে চুপি চুপি বেরিয়ে গেলেন। নিশ্ছিদ্র অন্ধকার শিকারের মতো ওঁত পেতে বসে আছে কাজলা দিঘির বুকে। আকাশে একটাও তারা নেই। কান্নার আওয়াজটা ক্রমশ বেড়েই চলেছে। কেউ একরাশ হাহাকার বুকে নিয়ে করুণ সুরে কাঁদছে। কম বয়সী কোনো এক কিশোরীর গলা। রাসমণি শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে গেলেন। কিছুটা যাবার পর তিনি ঠাহর করতে পারলেন দিঘিটা যেখানে জঙ্গলের দিকে বাঁক নিয়েছে, কান্নার আওয়াজটা সেই দিক থেকেই আসছে। দিঘির পাড় ধরে হেঁটে সেদিকে যেতেই তিনি দেখতে পেলেন একটা অল্প বয়সী মেয়ে ঘাটের সিঁড়িতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রাসমণি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তুমি কে বাছা? এত রাতে দিঘির ধারে বসে একা একা কাঁদছো কেন? কি হয়েছে কও দেখি? মেয়েটি কান্না থামিয়ে রাসমণির দিকে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে রাসমণির বুকটা ছ্যাঁত করে উঠল। মেয়েটা কি আদৌ কোনো মানুষ? চোখ মুখের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। পুড়ে কাঠ হয়ে যাওয়া শরীরটার দিকে তাকিয়ে বুক কেঁপে ওঠে তার। মুখের একটা পাশ পুরোপুরি ঝলসে গেছে, আর এক পাশে জায়গায় জায়গায় চামড়া কুঁচকে লেপ্টে আছে। চোখ বলতে দুটো অন্ধকার কোটর জেগে রয়েছে। গোটা শরীর থেকে চামড়া পোড়া গন্ধ আসছে। রাসমণি শিউরে উঠলেন। ও বাবা, আমাকে সব খুলে বলো দেখি, তোমার এই দশা হলো কি করে? আমি রাসমণি, তোমাদের জমিদার বাবু আমার স্বামী হন গো। আমার সাথে এসো দেখি, তোমার যে চিকিৎসার দরকার মা। মেয়েটি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। রাসমণি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা আচমকাই দিঘির জলে ঝাঁপ দিয়ে চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। হায় হায়, ওমা গো, কি স্বপ্নেশে কাণ্ড! রাসমণি হায় হায় করে উঠলেন। তার চিৎকারে জমিদার বাড়ির অনেকেরই ঘুম ভেঙে গেল। তারা ছুটে এসে দেখল রাসমণি ঘাটের ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে। জমিদার বাবু বড্ড মেজাজি এবং রাশভারী মানুষ। তিনি আলাদা ঘরে ঘুমিয়েছিলেন। কেউ তাকে ডাকতে সাহস পেল না। রাসমণিও তার স্বামীকে ভালো করেই চেনেন। তার জ্ঞান ফেরার পর তাকে কিছু জানাতে নিষেধ করলেন। সেই রাতে রাসমণির আর ঘুম হলো না। চোখের সামনে বারবার সেই ভয়ানক দৃশ্যটা ভেসে উঠছে। ভুলতে পারছে না কিছুতেই। মেয়েটা তার চোখের সামনে ডুবে গেল, অথচ তিনি কিছুই করতে পারলেন না। এই যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল তাকে। ওদিকে রাসমণি নিষেধ করা সত্ত্বেও ঘটনাটা পরের দিন সকালে জমিদারের কানে পৌঁছে গেল। জমিদার বাবু সরাসরি রাসমণির ঘরে প্রবেশ করে মাটিতে লাঠি ঠুকে তাচ্ছিল্য সুরে বললেন, ছি 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 ছি, বলি মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে নাকি তোমার? রাত দুপুরে কাজলা দিঘির ঘাটে কোন আজাত কুজাতের মেয়েকে দেখে রক্ষা করতে গেছিলে শুনি?
ধারে সব ছোট জাতের বাস কৈবর্তরা থাকে। তোমাকে আমি এর আগেও মানা করেছিলুম ওদের সাথে মেলামেশা না করতে, ওদিকে না যেতে, কিন্তু তুমি আমার কথা গ্রাহ্য না করে সেই অপকর্মই ঘটালে। অপকর্ম কইছেন কোন কাজটাকে আপনি? আগুনে পুড়ে যাওয়া একটা মেয়ে চোখের সামনে দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে, সেটা দেখে চুপ করে থাকতে বলছেন? না জানি কোন অমানুষের দল তার এমন হাল করেছে। কি অপরাধ ছিল ওর? মেয়েটার কান্না শুনে সেখানে গেছিলাম, এইটা অপকর্ম? তাহলে সুকর্ম কোনটে শুনি? কৈবর্ত হোক আর যেই হোক, আমার কাছে খবর এসেছে মেয়েটির নাম সরলা। তার ঘরে কিভাবে যেন আগুন লেগে সে মারা গেছে। অনেকেই বলা বলি করছে সরলাকে ইচ্ছে করেই নাকি আগুনে পুড়িয়ে মারা হয়েছে। বলি আপনার জমিদারিতে একটা মেয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আপনি কিছুই জানতে পারলেন না? সরলার নাম শুনে জমিদারের চোখের তারায় আগুন জ্বলে উঠল। আর কথা না বাড়িয়ে ঘর থেকে চলে এলেন বটে, তবে ভিতরে ভিতরে রাগে জ্বলছিলেন। কুলপুরোহিতের সাথে সলা পরামর্শ করে তিনি তার আদেশ অমান্য করে কৈবর্ত পাড়ায় গিয়ে জাত খোয়ানোর অপরাধে রাসমণির গুরুতর শাস্তির ব্যবস্থা করলেন। পদব্রজে ঘরে এসে রাসমণিকে বললেন, আজ থেকে তোমার খোকার কাছে শোয়া বন্ধ। খোকা এখন থেকে আমার কাছে, আমার ঘরেই থাকবে। ওকে দেখাশোনা করার লোকের অভাব হবে না। খোকাকে কাছে না পাওয়ার কষ্টে রাসমণির বুক ফেটে গেল, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করলেন না। দাঁতে দাঁত চেপে শূন্য বিছানা আঁকড়ে পড়ে রইলেন। সেদিন রাতেও তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে সেই মেয়েটির কান্না শুনতে পেলেন এবং ঘাটের ধারে ছুটে গেলেন। দগ্ধ মেয়েটি আবার একইভাবে পুকুরে ঝাঁপ দিল, তবে অদৃশ্য হয়ে যাবার আগে সে বলে গেল, আমার কথা ভেবনি গো বৌরানী, ওদের বংশ পাপের বংশ, পাপ কোনো চাপা থাকে না গো। তুমি তোমার কোগারে নিয়ে একে থেকে পাইলে যাও, নইলে ওদের পাপের বিষ কোকা শরীরেও ঢুকে যাবে। পালিয়ে যাও। রাসমণি স্তব্ধ হয়ে গেলেন সরলার কথা শুনে। ও কেন পাপের বংশ বলছে? কোন পাপের কথা বলছে ও? খোকাকে নিয়ে পালিয়ে যেতে তারও মন চায়, কিন্তু সরলা পালিয়ে যেতে বলছে কেন? তবে জমিদার বাবু কি নিজেই কিছু ঘটিয়েছেন? ভারাক্রান্ত মনে কাজলা দিঘির ঘাট থেকে ফিরে এলেন রাসমণি। ঘরে ঢুকে খোকার ফাঁকা দোলনাটা দেখে বুকটা হুঁ হুঁ করে উঠল। খোকাকে চোখের দেখাও দেখতে দেওয়া হবে না তাকে, এমনই কঠিন আদেশই দেওয়া হয়েছে তাকে। সরলার বলা সেই কথাটা তার কানে যেন বাজতে লাগলো। ওদের বিষ কোকার মধ্যে ঢুকে যাবার আগে পাইলে যাও বৌরানী, পাইলে যাও। আচ্ছা, সরলা কি কোনো অভিশাপের ইঙ্গিত দিচ্ছে? খোকাকে নিয়ে কি করে পালাবো? জমিদার বাবু তো খোকার দেখাশোনার জন্য নতুন দাইমা রেখেছেন, তাকে এড়িয়ে খোকাকে নিয়ে পালাবো অসম্ভব। ধরা পড়লে তো অন্ধকুটুরিতে যাবজ্জীবনে কাটাতে হবে, নয়তো সাক্ষাৎ মৃত্যু। রাসমণি ভেবে কোনো কুল কিনারা করতে পারলেন না। ওদিকে কুলপুরোহিত কালেকিঙ্কর ভট্টাচার্য ভিন গা থেকে যজমানি সেরে
মাঝরাতে ঘরে ফিরছিলেন। যজমান বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, ফিরতে অনেক রাত হয়ে গেছে। এত রাতে শ্মশানের ধার মারাবেন না বলে বাধ্য হয়ে কাজলা দিঘির ধার দিয়েই ফিরছিলেন। হঠাৎ ঘাটের কাছে আসতেই অসত্য গাছ থেকে তার ঘাড়ের উপর কে যেন লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে হাতের ষষ্ঠী, খাবারের ঝোলা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল চারিপাশে। কালীকিঙ্কর যন্ত্রণায় ছটফট করতে করতে ঘাড় ধরে মাটিতে বসে পড়লেন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে দেখলেন একটা দগ্ধ হয়ে যাওয়া বিকৃত লাশ হাওয়ায় ভাসছে। পুড়ে কাঠ হয়ে যাওয়া দুটো লম্বা হাত এগিয়ে আসছে তার গলা লক্ষ্য করে। ভয়ে চিৎকার করে উঠলেন কালীকিঙ্কর, কিন্তু গলা দিয়ে গোঙানি ছাড়া আর কোনো শব্দ বের হলো না। তবুও সাহস করে ঘাটটাকে একবার এদিক ওদিক ঘুরিয়ে এক ঝটকায় দৌড়তে শুরু করলেন। দৌড়তে দৌড়তে তিনি তার কাঁধে ঘাড়ে অসম্ভব চাপ অনুভব করলেন। তারপর তিনি যা দেখলেন তা মৃত্যুরই নামান্তর। তার দুদিকের কাঁধ থেকে ঝুলছে ঝলসানো কালো পা। সেই জ্বলন্ত দেহটা তার ঘাড়ে চেপে দুদিকে পা ঝুলিয়ে বসে হা হা করে হাসছে। সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন দৌড়তে দৌড়তে উল্টো পথে চলে এসেছেন। এতক্ষণ দগ্ধ লাশটাকে ঘাড়ে নিয়েই ছুটছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ঘাড় মটকে যাওয়ার শব্দ হলো। তার ঘাড় ভেঙে কাত হয়ে ঝুলে গেল একপাশে। তারপর বুকে পিঠে অস্বাভাবিক চাপ অনুভূত হলো। মুখ দিয়ে রক্ত উঠে তিনি মারা গেলেন। তার দোমড়ানো মোচড়ানো শরীরটা পড়ে রইল কৈবর্ত পাড়ার শেষ প্রান্তে একটা ঝলসে যাওয়া কুটিরের সামনে। কৈবর্ত পাড়ার ছেলে নিতাই সেদিন কাজের খোঁজে ভোর রাতে উঠে শহরে যাবার প্রথম ট্রেনটা ধরতে বেরিয়েছিল। সরলাদের পোড়া বাড়ির পাশ দিয়ে হেঁটে যাবার সময় কালীকিঙ্করের দলা পাকানো মৃতদেহটা চোখে পড়ে তার। তখনও ভোরের আলো ফোটেনি। নিতাইয়ের চিৎকারে সারা গায়ে হইচই পড়ে গেল। জমিদারের কানে খবরটা পৌঁছতেই তিনি ছুটে এলেন। তখনও পূব আকাশে রং ধরেনি। আবছা অন্ধকারে কানের কাছে কেউ খ্যাসখ্যাসে গলায় বলে উঠল, তুই কৈবর্ত পাড়ায় এসেছিস? তোর চাঁদ চলে যাবে তো, তুই চিন্তা করিস নি। কিছুদিনের মধ্যেই তোর ছাল চামড়া ছাড়িয়ে শরীরের ভিতরটা শুদ্ধ করে দেব। আজ থেকে তুইও মরণের প্রহর গোনা শুরু কর। তোদের সব কটাকে একে একে শেষ করে দেব। একে একে শেষ করে দেব। অপার্থিব নারী কণ্ঠ শুনে জমিদার ব্রজমোহন মনে মনে চমকে উঠলেন। মৃত্যুর পর আত্মার অস্তিত্বে তিনি বিশ্বাসী ছিলেন না, কিন্তু আজ স্বচক্ষে যা দেখলেন, কানে শুনলেন, তাতে অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় রইল না তার। কালীকিঙ্করের মৃতদেহের সামনে বসে তার অনেক কথা মনে পড়ে গেল। বিয়ের পর থেকেই বারবার গর্ভ নষ্ট হতে হতে অবশেষে অষ্টম গর্ভে রাসমণি একটি রুগ্ন ক্ষণজন্মা পুত্র সন্তান খোকার জন্ম দিলেন।
তিথি নক্ষত্র দেখে খোকার জন্মকুণ্ডলী তৈরি করার সময় কুলপুরোহিত দেখতে পেলেন শিশুটির ভাগ্যে মৃত্যু যোগ আছে। খোকার আয়ু কেবল 1 বছর কাল মাত্র। মানসিক যন্ত্রণায় রাসমণি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। জমিদার ব্রজমোহন কিছুতেই সেই ভাগ্যলিখন মেনে নিতে পারলেন না। পুরোহিত কালীকিঙ্করের সাথে এ নিয়ে তিনি একান্তে আলোচনা করলেন। কালীকিঙ্কর একটা উপায় বাতলে দিয়ে বললেন, যা বললাম সেটা যদি ঠিকমতো করতে পারো তাহলে খোকার এই ভাড়া কেটে যাবে। জমিদার ব্রজমোহন সবকিছু শুনে কিছু বিচার বিবেচনা না করে তাতে সায় দিয়ে দিলেন। ব্রজমোহন, কালীকিঙ্কর এবং অতি বিশ্বস্ত 2 কর্মচারী নকুল ও বিনু ছাড়া জমিদার বাড়ির অন্য কেউ ঘুণাক্ষরেও টের পেল না কিছু। রাসমণিও এর বিন্দু বিসর্গও জানতেন না। গোপনে সেই পদ্ধতি অবলম্বন করে খোকার জীবন বেঁচে গেল। ব্রজমোহন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাসমণিকে বললেন, আর আর চিন্তা করার কিছু নেই মুনি। পুরোহিত মশাই উপায় বের করেছেন, একটা মাদুলি দিয়েছেন। খোকার কোমরে পরিয়ে দিলেই সব ভাড়া কেটে যাবে। রাসমণি সরল মনে সে কথা বিশ্বাস করে নেন এবং স্বর্ণকারকে ডেকে মাদুলি দিয়ে বিছে হার বানিয়ে খোকার কোমরে পরিয়ে দেন। কিন্তু ওই মাদুলির মধ্যে কি আছে এবং সেই ঘটনার পিছনে যে কত বড় ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে তা রাসমণি জানতেও পারলেন না। কালীকিঙ্করের বিভৎস বিকৃত মৃতদেহটার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলেন ব্রজমোহন। এইসব কি তবে সেই পাপের ফল? কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে কালীকিঙ্করের বিস্ফারিত খোলা চোখ দুটো আস্তে আস্তে বুজিয়ে দিলেন। এই ঘটনার ঠিক 2 দিন পর ব্রজমোহনের নির্দেশে নকুল আর বিনুকে জমিজমা জরিপের কাজে সদরে যেতে হয়েছিল। কাজ শেষ করে ফেরার পথে গায়ের মাঠের ধারে হাওয়া খেতে গেল দুজনে। বিড়িতে শুকটান দিয়ে গল্পগাছা করছিল তারা। হঠাৎ কি মনে হতে বিনু বিড়িতে 2 বার মাত্র টান দিয়ে বাকি অংশটা পুকুরের জলে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালো। 2 বার ফুঁকেই ফেলে দিলি যে বড়। ঠাউর মশাইয়ের ঘটনাটা ভুলে গেলি নাকি? হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, এখানে থাকাটা উচিত হবে নেকো। গায়ে পেটারটার উপদ্রব হয়েছে তা কি তুই জানিস নে? হ্যাঁ, আরে ঠাউর মশাইয়ের মৃত্যুটা মোটেও স্বাভাবিক ছিল না। তো আরে তুই তো নিজের চোখেই দেখেছিস। হ্যাঁ, চল চল, পা চালা, তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। হ্যাঁ, ঠিক কইছিস, ঠিক কইছিস। তাই চল, তবে ওই কৈবত পাড়া দিকে ধার হয়ে যাব নে। হ্যাঁ, বরং সাঁকো পেরিয়ে বটতলা হয়ে ঘুরে যাই গে। বিনু সায় দিতে দুজনে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর সাঁকোর কাছে পৌঁছতেই একটু দূরে গাছতলায় মাথায় ঘোমটা দেওয়া লাল পেড়ের শাড়ি পরা এক মহিলা তাদেরকে ডেকে বলল, বাবুর শুনছেন? একটু ইদিক প্রাণে আসেন তো, খুব বিপদে পড়েছি, একটু আসেন। এ বিপদ? আরে ওখান থেকে ক বাবু, কাছে শোনে। একা একা কোথায় চলেছো শুনি? তা কি জাত গো তোমার? হ্যাঁ, বর সন্ধিবেলায় অজাতে কুজাতে শুয়ে দিলে মুশকিল হবে। ভয় নেই, আমি নিচে জাত নই গো, আমি চাপা, গাইতের বউ, পাশের গায়ে থাকি। ও ওষুধ নিতে যাচ্ছিলাম কবরেজ মশাইয়ের কাছে, কিন্তু পথটা যে খুঁজে পাচ্ছি না, একটু যদি দেখে দেন। হ্যাঁ, এই ব্যাপার। তা বেশ বেশ, আমাদের পিছু পিছু চলো, না হয় আমরা ওদিকেই তো যাব। চাপা
ভারী খুশি হয়ে ওদের পিছু নিল। ওদিকে বিনু নকুলকে ফিসফিস করে বলল, ওই বউরা চেহারা কেনা দেখছিস? সরেস কিন্তু বুঝলি, আবার চেয়ে দেখবি নাকি? হ্যাঁ, সঙ্গে তো কেউ নেই, এমন হলে কাজ সেরে বিলের জলে ভাসিয়ে দেব। কি বলিস? নকুলের চোখ মুখ চকচক করে উঠল বিনুর কথা শুনে। সেও তির্যক হাসি হেসে বলল, হ্যাঁ কথা বলছিস গুরু, চল তাহলে কাজ শুরু করা যাক। তুই চাপাকে ভুলিয়ে ভালিয়ে পাশের জঙ্গলে নিয়ে আয়, আমি ওখানেই যাচ্ছি। নকুল এগিয়ে যেতেই বিনু চাপাকে বলল, চাপা চাপা, আমার পিছু পিছু ওদিক মানে চলো, বুঝলে? ওই যে নকুল যেদিকে যাচ্ছে ওখান দিয়ে চলো, আরো তাড়াতাড়ি পৌঁছানো যাবে। ওদিকটা বেশ অন্ধকার আর ঝোপঝাড়ে ভর্তি। নকুলের হাতে একটা কাস্তে ছিল। চাপা বিনুর সাথে সেদিকে যেতেই নকুল কাস্তেটা চাপার গলার কাছে ধরে ভয় দেখিয়ে ওকে টেনে নিয়ে গেল জঙ্গলের মধ্যে। চাপার মুখ চেপে ধরেছিল নকুল। বিনু বলল, এই যে শোনো, একা একাই সবটা খেও না, হ্যাঁ? তোর হলে শেষ দিবি, তারপর আমি যাব, বুঝলি? কিছুক্ষণের মধ্যেই ধস্তাধস্তির আওয়াজ কানে এলো। বিনু মনে মনে হাসল। বিনুর হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। নকুলের বুক ফাটা আর্তনাদ শুনে বিনু দৌড়ে গেল জঙ্গলের ভিতরে। আচমকা খচাত করে একটা শব্দ হতেই নকুল স্তব্ধ হয়ে গেল। বিনু ভয়ার্ত চোখে দেখল চাপার কোনো অস্তিত্বই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আছে একটা পুড়ে কাঠ হয়ে যাওয়া কালো মিশমিশে নারী মূর্তি। এক হাতে নকুলের কাটা মুন্ডু, আর এক হাতে রক্তমাখা কাস্তেটা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রবল অট্ট হাসিতে ফেটে পড়ল সে। বিনু সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছুটে পালাতে গেল, কিন্তু শেষ অবধি পালাতে পারল না। তার মুন্ডুটাও উপড়ে নিতে বেশিক্ষণ সময় লাগল না। দুটো রক্তাক্ত গলা কাটা লাশ পড়ে রইল অন্ধকার জঙ্গলের ঝোপের ভিতরে। নারী মূর্তিটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সন্ধে পেরিয়ে রাত হলো। ব্রজমোহন আহার করতে বসলেন। এমন সময় কয়েকজন গ্রামবাসী দুঃসংবাদটা নিয়ে এলো। ব্রজমোহন পুরোপুরি ভেঙে পড়লেন নকুল ও বিনুর মৃত্যুতে। তিনি এবার সত্যি সত্যিই ভয় পেয়ে গেলেন। সরলাকে পুড়িয়ে মেরে তিনি যে কি মারাত্মক ভুল কাজ করে ফেলেছেন সে কথা ভেবে আফসোস করলেন। মেয়েটাকে মেরে না ফেলে প্রাসাদের গুম ঘরে আটকে রাখলেই তো ল্যাটা চুকে যেত, কেউ ওর খোঁজ পেত না, আমার কাজ হাসিল হয়ে যেত। উফ, অথচ আমি সেই ভুলটাই করে ফেললাম। দুশ্চিন্তায় ব্রজমোহনের সারা রাত ঘুম এলো না। গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই জমি জমা চাষবাস ছেড়ে গ্রাম থেকে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে গায়ের ওপর কোনো প্রেতাত্মার কুনজর লেগেছে। অনেকে বলল সরলার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, সেই প্রতিশোধ নিচ্ছে। অনেকে বলল দেবতার অভিশাপ। মনমরা হয়ে বাইরে খানিকক্ষণ পায়চারি করে ব্রজমোহন ঘরে এসে খোকাকে নিয়ে ভুলে থাকার চেষ্টা করলেন, কিন্তু খোকাকে ঘরে দেখতে পেলেন না। নতুন ধাইমা সুমতির নাম ধরে ডাকতেই সে অন্য একটা ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বলল, খোকা আজ মোটো ঘরে থাকতে চাইছিল না, শুধু কাঁদছিল, তাই অরে আজ আমার ঘরে শোয়াইছি। আপনি দেখে আসেন গিয়া। না থাক, তোর কাছেই থাক,
কাল ভোর ভোর আমার কাছে দিয়ে যাস। সুমতি চলে গেল। রাসমণিও তককে তককে ছিলেন। তিনি খোকাকে নিয়ে পালাবার পরিকল্পনা করে ফেললেন। ওদিকে ব্রজমোহন ঘরে ঢুকে ঘুমানোর চেষ্টা করছিলেন। হঠাৎ একটা কথা মনে হতে তার বেশ খটকা লাগল। খোকার কান্নার আওয়াজ একবারও তো শোনা গেল না। যে দুধের শিশুটা সারা রাত অন্তত 12-3 জাগে, কাঁদে, হাসে, সেই ছেলের আজ কোনো সারা শব্দ নেই। ব্রজমোহন সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে সুমতির ঘরে গেলেন। ঘরে পা দিতেই দেখতে পেলেন সুমতি হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। খোকা কোথাও নেই। সুমতিকে পায়ে ঠেলে ছুটে গেলেন রাসমণির ঘরে। কেউ নেই সেখানে। খোকা, ওরে ওরে, কে কোথায় আছিস? খোকা, খোকা কোথায়? হ্যাঁ, মনি, মনি। তিনি পাগলের মতো চিৎকার করতে করতে খোকার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আকাশে একটাও তারা নেই। ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিপাশে। উদ্ভ্রান্তের মতো কোন দিকে যে ছুটে যাচ্ছেন তা তিনি নিজেই জানেন না। হঠাৎ কানের কাছে ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেলেন। ব্রজমোহন বুঝলেন সরলার অতৃপ্ত আত্মাই রাসমণিকে জমিদার বাড়ি থেকে বের করে এনেছে। ব্রজমোহন ছুটতে ছুটতে কোথায় যে চলে গেছেন তা তার খেয়াল ছিল না। একসময় হাঁফাতে হাঁফাতে এক জায়গায় বসে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা দেখে তার বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলেন সেই কুটিরের ভাঙা উঠোনেই তিনি বসে আছেন, যার চালায় তিনি নিজে হাতে আগুন ধরিয়ে সরলাকে পুড়িয়ে মেরেছিলেন। মুহূর্তে উঠে দাঁড়িয়ে অন্ধকার হাতড়ে ছুটে পালানোর চেষ্টা করলেন। তখনই কানের কাছে আবারও ভেসে এলো সেই অদ্ভুতুরে কণ্ঠস্বর। প্রস্তুত হ, আজ তোর অগ্নিশুদ্ধির পালা। ব্রজমোহনকে ঘিরে কতগুলো মিশমিশে কালো ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। কয়েক জোড়া ক্রুদ্ধ জ্বলন্ত চোখ তার সারা শরীরের চারিপাশে ঘুরপাক খেতে খেতে হিস হিসে স্বরে বলছে, আজ তোর নিস্তার নেই, আহুতি দিতেই হবে, দিতেই হবে আহুতি। ভয়ার্ত কণ্ঠে সে বারবার অনুনয় বিনয় করে বলতে লাগলো, এবারের মতো মাফ করে দে সরলা। আমি জানি আমি গুরুতর পাপ করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে দে আমার একবার। আজ থেকে আর কোনো জাতপাতের ভেদাভেদ থাকবে না। আরে, আর কোনো জাতপাতের ভেদাভেদ থাকবে না আমাদের গায়ে। সবাই মায়ের ভোগ পাবে। জমিদার বাড়ির সব রকম অনুষ্ঠান, পুজো আচ্ছায় গায়ের সকলেই যাওয়ার অধিকার পাবে। আর কোনো হত্যাকাণ্ড হবে না, আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না রে। হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিলাম। এবারে মতো মাফ করে দিই সরলা, মাফ করে দিই। কাতর স্বরে বারবার কাকুতি মিনতি করার পর অবশেষে সরলা তাকে ছেড়ে দিল। মুক্তির আনন্দে ব্রজমোহন সেই পোড়া কুটির ছেড়ে শীঘ্রই বেরিয়ে গেলেন। সরলাদের কুটিরটা কৈবত্য পাড়ার অনেক ভিতরের গ্রামের একদম শেষ প্রান্তে। ফলে এদিকে লোক চলাচল প্রায় থাকে না বললেই চলে। এক পাশে বট অশ্বত্থের বনভূমি। লোকজনের চোখ এড়িয়ে ওই বনের মধ্যে দিয়ে দিব্যি যাতায়াত করা যায়। তাই খুশি মনে সেদিকেই ছুটে যাচ্ছিলেন ব্রজমোহন। কিন্তু কয়েক পা এগোতেই বুনো ঝোপের ভিতর থেকে কেউ তার পা টেনে ধরল। পায়ের দিকে তাকিয়ে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। দেখলেন একটা দলা পাকানো বিকৃত শরীর মাটি ফুঁড়ে উঠে এসে তার পা দুটোকে শক্ত করে ধরে আছে। সেই বিভৎস চেহারাটা এতটাই বিকৃত হয়ে গেছে যে তাকে
শনাক্ত করার উপায় নেই, কিন্তু ব্রজমোহন তাকে চিনতে পেরেছেন। তার চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে, ঠোঁটের কোণে নীলচে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে, তার মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। অস্পষ্ট ভাষায় কিছু একটা বলার চেষ্টা করছে। ব্রজমোহনের তখন নড়বার ক্ষমতা নেই, বাকশক্তিও হারিয়ে গেছে। আচমকা সেই বীভৎস চেহারা, মুখের ভাষা সব স্পষ্ট হয়ে উঠল। সে তার লকলকে লাল জিভ দিয়ে ব্রজমোহনের গা চাটতে চাটতে ক্রুদ্ধস্বরে বলে উঠল, কোথায় যাচ্ছিস বাবু? ভোগ দিবি না? ভোগ চড়াতে হবে তো, তবেই যে তোর মুক্তি। সেই বীভৎস হাসি শুনে তিনি ভয়ে কান চাপা দিলেন। সেই অট্টহাসি তার কর্ণকুহরে প্রবেশ করে তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। তুই যে পাপ করেছিস তার প্রায়শ্চিত্ত যে এক জন্মে হবে না। প্রায়শ্চিত্তের করতে করতে তোদের বংশ নির্বংশ হয়ে যাবে। তোর খোকাকেও একদিন ভোগ চড়াতে আসতে হবে, ঠিক 25 বছর পর। তারপর আবার কোনো একজনকে মরণের পর তাদের নরকে ঠাঁই হবে। তুই মৃত্যুর পর সব কিছু দেখতে পাবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না। তোর বদ আত্মার কোনোদিন মুক্তি হবে না। তোর ওই রাজপ্রাসাদের আশেপাশে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াবি আর কুমড়ে কুমড়ে কাঁদবি। ব্রজমোহন সেই অভিসম্পাদ শুনে থরথর করে কেঁপে উঠলেন। এমন সময় তিনি অনুভব করলেন তার গায়ে আগুনের আঁচ এসে লাগছে। পাশেই কোথাও কাঠের গাঁট পোড়ার পটপট শব্দ হচ্ছে। তিনি চমকে উঠলেন। সামান্য দূরেই চিতা সাজানো রয়েছে। কিছু বুঝে ওঠার আগেই কতগুলো বরফ ঠান্ডা শীতল হাত তাকে কাঁধে উঠিয়ে নিয়ে চলতে শুরু করল। উল্লাসে হল্লা করতে করতে এগিয়ে চলল ভয়ঙ্কর সেই ছায়ামূর্তিরা। ব্রজমোহনের গলা দিয়ে গোঙানি ছাড়া আর কোনো শব্দ বের হলো না। জ্বলন্ত চিতাকুণ্ডে ছুঁড়ে ফেলার মুহূর্তে কতগুলো নিরীহ প্রজাদের মুখকে শেষবারের মতো দেখতে পেল শয়তান ব্রজমোহন, যারা তার নিষ্ঠুর অত্যাচারে বিভিন্ন সময় প্রাণ হারিয়েছে। তার শরীরের ছোঁয়ায় আগুনের লেলিহান শিখা বৈশাখী বাতাসে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উড়ে যেতে লাগল। সেই বিকৃত চেহারার ছেলেটা এবং সরলার অতৃপ্ত আত্মা জমিদার ব্রজমোহনের ভস্মীভূত দেহটার দিকে একবার জ্বলন্ত চোখে তাকিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। একটা ক্ষীণ আলোর রেখা এসে পড়েছে গুপ্ত কক্ষের ভিতরে। গৌরমোহন ভালো করে তাকিয়ে দেখলেন সামনে কয়েক ধাপ উঁচুতে একটা বন্ধ দরজা রয়েছে, যার তলা দিয়ে আলোটা আসছে। অর্থাৎ প্রাসাদের কোনো প্রধান কক্ষের ভিতর দিয়ে এই গুপ্ত কক্ষের সিঁড়ি নেমে গেছে এবং সেই কক্ষে লণ্ঠন বা মশালের আলো জ্বলছে। হঠাৎ গুপ্ত কক্ষের ভিতরে কেউ খিলখিল করে হেসে উঠল। হাসির আওয়াজটা তার চেনা। মনে পড়ে গেল কিছুক্ষণ আগে প্রাসাদের ছাদে এই হাসিটাই তিনি শুনেছিলেন। গৌরমোহনের বুকটা ছ্যাঁত করে উঠল। একটা
আবছা অবয়ব দাঁড়িয়ে আছে সামান্য দূরেই। সেই বাচ্চা ছেলেটার অবয়ব, যার চোখ দুটো প্রতিহিংসার আগুনে জ্বলজ্বল করছে। ঝকঝকে সদন্ত, লকলকে লাল জিহ্বা বের করে ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চোখের পলক ফেলতে না ফেলতেই খ্যাস খ্যাসে জড়ানো গলায় বলে উঠল, ভয়ে ছুটে পালাতে গেলেন। লোহার বেড়িতে টান লেগে তিনি ঘরের এক কোণে ছিটকে পড়ে গেলেন। তিনি অনুভব করলেন একটা ডাঁই করা কঙ্কালের স্তূপের উপর তিনি মুখ থুবড়ে পড়ে আছেন। সেখান থেকে উঠতে গিয়ে অস্থি, মাথার খুলি ইত্যাদিতে পা জড়িয়ে পড়ে গেলেন আবার। সঙ্গে সঙ্গে সেই দৈত্যাকার ছায়ামূর্তি যে তাকে এই গুপ্ত কক্ষে নিয়ে এসেছে, তার হাড় হিম করা অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, দেখ তোদের 14 পুরুষ বছরের পর বছর ধরে কেমন ভাবে নিজেদের ভোগ জড়িয়ে গেছে, আজ তোকেও ওইভাবে ভোগ চড়াতে হবে। কথাটা বলেই ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। গৌরমোহন ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন। শঙ্করীর বলে যাওয়া প্রতিটা কথাই হুবহু মিলে যাচ্ছে, অথচ তিনি তাকে কত অকথা কুকথা বলেছেন। চরম আফসোসে নিজেকে ধিক্কার দিলেন গৌরমোহন। হঠাৎ ছোট ছেলের গলায় কান্নার আওয়াজ কানে এলো। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের প্রধান মাখন সিং পশ্চিমের দরজা খুলে গুপ্ত কক্ষে প্রবেশ করল। মাখন সিংকে দেখে বুকে বল এলো গৌরমোহনের। তিনি কঙ্কালের স্তূপ থেকে কোনো মতে উঠে দাঁড়ালেন। তাকে দেখে উৎকণ্ঠিত হয়ে বললেন, মাখন সিং, মাখন সিং, তুমি এসছো? কে কাঁদছে এমন করে? এই প্রাসাদে হ্যাঁ এক দৈত্য আছে, সে আমাকে এখানে নিয়ে এসছে। একটা ছোট ছেলের অস্পষ্ট চেহারাও দেখেছি। ওরা বারবার আমাকে কোনো এক ভোগের কথা বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা কি বলতে চাইছে? কি বলতে চাইছো? बाबूजी, मैंने सुना कि बहुत साल पहले यहाँ एक बहुत बड़ा हादसा हुआ था। किसी के साथ बहुत बड़ा जुल्म किया गया। पिछले कुछ साल पहले एक बड़ा अत्याचारी जमींदार था यहाँ। उसका नाम था ब्रजमोहन, जो आपने सुना ही होगा। আমি আমাদের বংশলতিকায় ব্রজমোহন নামটা দেখেছিলাম। আজ থেকে আরো 10 পুরুষ আগে এই রায়চৌধুরী বংশের প্রতিষ্ঠা করেছিলেন ব্রজমোহন রায়চৌধুরী। তার আগে কারা ছিলেন তা অবশ্য জানা যায়নি। কিন্তু ব্রজমোহন কি করেছিলেন মাখন সিং? আর তুমি এইসব কিছু জানলে কি করে? এ তো সুদূর অতীতের কথা। এই ব্রজমোহন আদৌ রায়চৌধুরীদের বংশোদ্ভূত নয়। সে ছিল অনন্তপুরের আসল জমিদার বজ্রমোহন রায়চৌধুরীর নায়েব। বজ্রমোহন জমিদারি ছাড়াও উত্তরাধিকার সূত্রে এই প্রাসাদটি অর্থাৎ শ্বেতমহলের মালিকানা পেয়েছিলেন। কাকতালীয়ভাবে জমিদার এবং তার নায়েব উভয়ই দৈহিক উচ্চতা এবং নামের মিল থাকায় ব্রজমোহনের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। ব্রজমোহন ছিল তুখর অভিনেতা এবং ছদ্মবেশ ধরনে উস্তাদ। তিনি এক রাতে বজ্রমোহনকে সকলের অলক্ষ্যে হত্যা করে নিজে বজ্রমোহন সেজে
সর্বে সর্বা হয়ে বসে এবং এই শ্বেতমহল হস্তগত করে। তারপর অনন্তপুর সহ আশেপাশের গ্রামগুলোতে রটিয়ে দেন নায়েব ব্রজমোহন কোষাগারের অর্থ নয় ছয় করে পালিয়ে গেছে। সবাই তাকে জমিদার ভাবলেও ব্রজমোহনই যে এতদিন তাদের জমিদার হয়ে বসে আছে তা তারা প্রথমে বুঝতে পারেনি। ব্রজমোহনের স্ত্রী রাসমণি বিয়ে হয়ে আসা স্তক স্বামীকে জমিদার হিসাবেই দেখেছিলেন। তিনিও জানতেন না তার বিয়ের কিছুদিন আগে ব্রজমোহন আসল জমিদার বজ্রমোহনকে হত্যা করে জমিদার হয়ে বসেছে। সেই অভিশাপে তারা বহু বছর নিঃসন্তান হয়ে কাটিয়েছিলেন। অবশেষে তাদের একমাত্র পুত্র সন্তান জন্ম নেবার পর ধীরে ধীরে গ্রামের সকলের কাছে তার আসল পরিচয়টা ফাঁস হয়ে যায়। তোমরা আজ বিগত 10 পুরুষ ধরে রায়চৌধুরীদের নাম নিয়ে মিথ্যে পরিচয় বহন করে আসছো। তোমরা আসলে ওই শয়তান ব্রজমোহনেরই বংশধর। গৌরমোহনের মাথায় বজ্রাঘাত হলো মাখন সিংয়ের কথা শুনে। চোখে অন্ধকার দেখলেন তিনি। কি বলছো কি তুমি মাখন সিং? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাছাড়া সত্যি সত্যি এমন ঘটনা ঘটেও থাকে তাহলে তুমি এইসব জানলে কিভাবে? তো প্রায় 250 বছর আগেকার ঘটনা, যা কারো জানার কথা নয়। কেউ সেই ঘটনা বা ইতিহাস লিপিবদ্ধ করে রেখে যায়নি। তেমন কিছু থাকলে তো আমি নিজেই জানতে পারতাম। মাখন সিং কোনো উত্তর দিল না। তার ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি খেলে গেল কেবল। গৌরমোহনের খুব হটকা লাগলো। কে এই মাখন সিং? তার আসল পরিচয় কি? সে কি সত্যি এই প্রাসাদের প্রধান রক্ষী নাকি অন্য কেউ? ওদিকে সেই মিহি গলায় কান্নার শব্দটা আরো বেড়ে গেছে। গৌরমোহন এগিয়ে চললেন কান্নার উৎস লক্ষ্য করে। মাখন সিং হাসল। ক্ষীণ আলোয় তার চোখে পড়ল সেই বিশাল চৌবাচ্চাটার একদম পিছনের দিকে দেওয়ালের গায়ে আরো একটা ছোট্ট দরজা রয়েছে। তিনি দরজার কাছে যেতেই পাল্লা দুটো আপনা আপনিই খুলে গেল। মাথা নিচু করে সেখান দিয়ে ঢুকতে হয়। গৌরমোহন সেই কুঠুরিতে গিয়ে দেখলেন কুঠুরিটার চারপাশে গোপন সাধনার ছেঁড়া খোঁড়া বহু প্রাচীন পুঁথিপত্র, মরার মাথার খুলি, হাড়গোড়, কালো জাদুর বই, উপকরণ, উপাচার ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেওয়ালে একটা আশ্চর্য আয়না, যার কাঁচ আছে অথচ সেখানে কোনো প্রতিবিম্ব পড়ছে না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একপাশে যজ্ঞের বেদিতে ছাই ভস্যে স্তূপ, ঘরের মাঝখানে গহ্বর খোঁড়া হয়েছে। তার ভিতর থেকে কান্নার শব্দটা ভেসে আসছে। তিনি উঁকি মেরে দেখলেন খালি গায়ে খাটো ধুতি পরা একটা 13-14 বছরের ছেলে উবু হয়ে বসে ঘাড় গুঁজে কাঁদছে। ছেলেটাকে দেখে গৌরমোহনের অন্তরাত্মা কেঁপে উঠল। দেখলে মনে হয় যেন শত শত বছর ধরে সে ওখানে বসেই এক টানা কেঁদে চলেছে। পাশে উল্টে পড়ে বহু পুরনো অব্যবহৃত কাঁসের থালা, গেলাস, বাটি। গৌরমোহন কিছু বুঝতে পারলেন না। এমন সময় ছেলেটা মুখ তুলে তাকাতেই গৌরমোহন সভয়ে পিছিয়ে এলেন। সেই ছেলেটাকে যাকে তিনি প্রাসাদের ছাদে ছুটাছুটি করতে দেখেছিলেন, কিছুক্ষণ আগে প্রাসাদের অভ্যন্তরেও দেখেছেন, ছেলেটি আসলে বহু বছর পুরনো এক নরকঙ্কাল।
কান্না থামিয়ে ক্রুদ্ধ স্বরে সে বলল, তোদের বংশ পাপের বংশ, পাপের কোনো সীমা নাই। 25 বছর পার হলে প্রায়শ্চিত্ত করে তাই। ভোগ দে বাবু, মহাভোগ। গৌরমোহন সেই হেয়ালির অর্থ বুঝতে পারলেন না। কিসের প্রায়শ্চিত্ত, কিসের ভোগ? আর কিছু বুঝে ওঠার আগেই তার চোখের সামনে ঘরের কোণে পড়ে থাকা সেই খয়াটে কঙ্কালগুলোর হাড়গোড় জোড়া লেগে তাকে ঘিরে উল্লাসে নাচতে লাগল, যেন তার জন্য তারা অপেক্ষা করছিল এতদিন ধরে। গৌরমোহন আতঙ্কে চিৎকার করে উঠলেন, মাখন সিং, মাখন সিং, আমাকে রক্ষা করো এই অশরীরীদের কবল থেকে। আমি তো কোনো অন্যায় করিনি, ওই বাচ্চা ছেলেটার সাথে আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে ও কোন প্রায়শ্চিত্তের কথা বলছে? কোন প্রায়শ্চিত্তের কথা বলছে? কিন্তু কোথায় মাখন সিং? গুপ্ত কক্ষের ভিতরে হঠাৎ প্রবল ঝড় উঠল। মাখন সিংয়ের চেহারা বদলে গেল চোখের নিমেষে। চোখগুলো কোটারাগত, চোয়াল ভাঙা, তোবড়ানো গাল, সমস্ত চুল উড়ে গিয়ে কপাল থেকে মাথার খুলি বেরিয়ে পড়েছে। রক্ত মাংসবিহীন বুকের হাড় পাঁজর বেরিয়ে পড়েছে, হাত পা সরু কাঠির মতো। গৌরমোহনের চোখের সামনে হাওয়ায় দুলছে 250 বছরের আগে মৃত এক দীর্ঘদেহী মানব কঙ্কাল, সেই দৈত্যাকার ছায়ামূর্তিটা। সে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আমি অনন্তপুরের জমিদার বজ্রমোহন রায় চৌধুরী। তোকে আজ প্রায়শ্চিত্ত করতে হবে। ভোগের ইতিহাস জানতে চাস? নিজের চোখে দেখবি সেই ভোগের ইতিহাস। গৌরমোহন তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মাখন সিং গৌরমোহনকে সেই অদ্ভুতুরে আয়নার কাছে নিয়ে গেল, বলল, এই আয়নায় খোলা চোখে কিচ্ছু দেখতে পাবি না। চোখ বন্ধ করে আয়নার সামনে দাঁড়া, সব ঘটনা দেখতে পাবি। নিজের চোখে দেখ তোদের সেই মহান পূর্বপুরুষের কীর্তি, বংশ পরম্পরায় যার মাসুল দিতে হয়েছে সবাইকে, আজ তোকেও দিতে হবে। আমাকে হত্যা করে ব্রজমোহন জমিদার হয়ে বসার কিছুদিন বাদেই উদয়পুরের রাজ পরিবারের মেয়ে রাসমণির সাথে ওর বিবাহ সম্পন্ন হয়। আসলে আমার সাথেই রাসমণির বিবাহ হবার কথা ছিল। আমাকে মেরে অবিকল আমার বেশ ধারণ করে একটার পর একটা অপকর্ম করতে থাকে। জাতপাতের পালাই কোনোদিনই ছিল না আমার। ব্রজমোহন জাতপাত নিয়ে অনাচারে মেতেছিল। গৌরমোহন কাঁপতে কাঁপতে ভয়ে এমনিতেই চোখ বুজে ফেলছিল। আয়নার মুখোমুখি দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন অতীতের এক কলঙ্কিত ইতিহাসের অধ্যায়। সেদিনও গ্রীষ্মের দাবদাহ চলছিল। এক সন্ধ্যায় ব্রজমোহন তার 2 সাগরেদ নিয়ে গ্রাম পরিদর্শন করে ফেরার পথে দিঘির ঘাটে বিশ্রাম নিতে হাওয়া খেতে বসেছিল। অতীতের স্মৃতিচারণ করছিল তারা। তারপর কথায় কথায় বজ্রমোহনের হত্যার প্রসঙ্গ ওঠে। সেই সময় কৈবত্যের মেয়ে সরলা দিঘির জলে ডুব দিতে আসে। সামান্য দূর থেকে ওদের দেখতে পেয়ে
অতি সন্তর্পণে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ওদের সব কথা সরলা শুনতে পেয়ে যায়। বজ্রমোহনের হত্যার কথা শুনে আঁতকে ওঠে। বুক ফুঁড়ে কান্না বেরিয়ে আসে তার। ওরা সেই শব্দ শুনে সরলাকে দেখতে পায়। তার দুই সাগরেদ নকুল আর বিনু সরলা চিৎকার করার আগেই তার মুখ চেপে ধরে এবং হাত পা বেঁধে ফেলে। সরলাকে টেনে হিঁচড়ে ওর কুটিরেই নিয়ে যায়। তারপর ওর গায়ে ঘরের চালায় আগুন ধরিয়ে দেয়। সরলা জীবন্ত পুড়ে মারা যায়। কেউ কিচ্ছু টের পায় না। পরের দিন ওর ছাই হয়ে যাওয়া মৃতদেহের পাশে একটা পোড়া তোবড়ানো টিনের তৈরি মাটির উনুন পড়ে থাকতে দেখে সবাই ভাবে উনুনের আঁচ থেকে কোনোভাবে ওর শাড়ির আঁচলে আগুন ধরে ওই ঘটনা ঘটেছে। শয়তানটা শুধু এটুকু করেই ক্ষান্ত হয়নি, সরলাকে মারার আগে আরও একটা সাংঘাতিক পাপ করেছিল ব্রজ। আদরের একমাত্র পুত্র সন্তান খোকা ছিল ক্ষণজন্মা। জন্মের 1 বছরের মধ্যেই তার ভাগ্যে ছিল মৃত্যুযোগ। সেই ফাঁড়া কাটানোর জন্য কুল পুরোহিত কালীকিঙ্কর একটা চরম ঘৃণ্য উপায় বলেছিল। 13 বছর বয়সী কোনো বালককে খুঁজে বার করো। খোকার অন্নপ্রাশনের ঠিক 13 দিন আগে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে সেই বালককে শ্বেতমহলের গুপ্তকক্ষে রাতের অন্ধকারে নিয়ে আসতে হবে। তারপর ব্রহ্ম মুহূর্তে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে তাকে আসনে বসাতে হবে। তার সামনে ভোগ প্রসাদের থালা সাজিয়ে তাকে কুলদেবতা জ্ঞানে পুজো করতে হবে। তারপর ও যখন ভোগ প্রসাদ খেতে শুরু করবে, কয়েক গ্রাস মুখে তোলার পরই সেই বালককে তার আসন থেকে উঠিয়ে বিসর্জন দিতে হবে। আমি মন্ত্রপাঠ করব। বালকটিকে কাঁধে তুলে তোমাকে ওই গহ্বরে ফেলে দিয়ে আসতে হবে। আমি ওর আত্মাকে ওখানেই বন্দি করে দেব। ওর খাওয়া ভোগের থালা থেকে সামান্য অংশ তুলে খোকার জিভে ছুঁয়ে দিতেই হবে। সেই ভোগ খেলেই সব ফাঁড়া কেটে যাবে। পুরোহিতের কথা মতো ব্রজমোহন লোক পাঠিয়ে গোপনে খবরাখবর নিয়ে জানতে পারল সরলার একটা ছোট ভাই আছে, সবে 13ই পড়েছে। তার নাম রাখাল। তারা অনাথ। সরলাকে যেদিন পুড়িয়ে মারা হয়, রাখাল সেদিন তাদের সঙ্গীদের নিয়ে পাশের গ্রামে যাত্রা দেখতে গিয়েছিল। ব্রজমোহন সেই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তার কথা মতন নকুল ও বিনু ওঁত পেতেছিল। অনেক রাতে যাত্রা শেষ হতেই বাড়ি ফেরার তাড়া পড়ে গেল সকলের। সঙ্গীরা সব ভিড়ের মধ্যে হারিয়ে গেল। ফলে রাখালকে বের করে আনতে বেশি বেগ পেতে হলো না তাদের। রাখাল খুব ভোগ খেতে ভালোবাসত। বিনু বলল, আরে রাখাল ফোন, ও বাবারে, জমিদার বাবুর ছেলের মুখে ভাতের অনুষ্ঠান আছে বুঝলে, কিছুদিন পরে। তাই জমিদার বাবু ওই আজকে ভোর থেকে গাঁয়ের ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড়, তারপরে ফলমূল, কুলদেবীর পুজোর ভোগ বিতরণের চেষ্টা করছে বুঝলে। ব্যবস্থাই বলতে পারিস। আমরাও যাত্রা দেখতে এসেছিলাম। যা ভিড় একখানা, বাপরে বাপ। তা নকুল তো সঙ্গীদের খুঁজতে গেছে বুঝলি। ওরাও তো যাবে। ততক্ষণে তো না আমি একটু হাতে লাগাই। ওদিকে দেরি হয়ে গেলে জমিদার বাবু রাগ করবেন বুঝলি। রাখাল তো মহা খুশি। সে বলল, জমিদার বাবু নিজের হাতে ভোগ দেবে? আমি ভোগ প্রসাদ খেতে খুব ভালোবাসি। নতুন কাপড়ও পাবো, কি মজা। চলো তাহলে এখনই যাই। পা চালা দিদি, পা চালা। ভোরের আগেই পৌঁছতে হবে বুঝলি, নইলে অনেক ভিড় হয়ে যাবে। তখন পেশাদের টান পড়বে, আবার নতুন করে রাঁধতে হবে। অনেকক্ষণ অপেক্ষা, সে অত ঝোঁক কিনিতে পারবো নি বাবু।
রাখাল সরল মনে বিনুর কথা বিশ্বাস করে প্রায় ছুটতে ছুটতে বিনুর সাথেই ওই শ্বেত মহলের সামনে এসে হাজির হলো। রাখাল বলল, এটা তো জমিদার বাবুর বাড়ি নয় গো, এ তো একটা রাজপ্রাসাদ। এই যে এইটা জমিদার বাবুর পূর্বপুরুষদের রাজপ্রাসাদ, বুঝলে? জমিদার বাবুর বাবা গত হওয়ার আগে জমিদার বাবুর নামে এই প্রাসাদটাকে নিয়ে গেছেন, বুঝলে? জমিদার বাবু এখানেই ভোগ বিতরণ করবেন। আয় এদিকে আয়। রাখাল মহানন্দে বিনুর সাথে প্রাসাদে প্রবেশ করল, কিন্তু সেখানে অন্য কাউকে দেখতে না পেয়ে সে বলল, আমার সঙ্গীরা তো এখনো এলো না, কাউরে তো দেখতে পাচ্ছি না, কখন আসবে সবাই? আরে অত চিন্তা করছিস কেন? আকাশ ফর্সা হতে দে, হলে তো সবাই চলে আসবে। তোকে জমিদার বাবুর খুব পছন্দ হয়েছে, বুঝলি? তাই তোকেই সবার আগে ভোগ দিতে চান। তবে তার আগে প্রাসাদের জলধারে তোকে নাইতে যেতে হবে, এইটাই যা। তারপর নতুন কাপড় পরতে হবে, মায়ের ভোগ বলে কথা, বুঝলি না? বেনুর কথা মতন সে প্রাসাদের পিছনের জলাশয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিতেই বিনু তাকে গুপ্ত কক্ষে নিয়ে এলো। ব্রজমোহন রাখালকে আসনে বসিয়ে তার সামনে ফল মূল আর ভোগের থালা সাজিয়ে দিল। রাখাল খুব খুশি হয়ে ভোগ প্রসাদ খেতে লাগল। ব্রজমোহন মনে মনে গাল পাড়ছিল, আমি নিচু জাত বলে চড় মুখে না করি, সেই ছোট লোক কৈবত্যের ছেলের এটুই খাওয়াতে হবে আমার খোকাকে। সব কিছু ছুঁয়ে অশুদ্ধ করে দিয়েছে, নেহাত উপায় নেই বলে সব সময় মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। ওদিকে রাখাল ভোগের থালা থেকে ৩-৪ গ্রাস মুখে নিতেই কালীকিঙ্কর বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে শুরু করল। বেনু আর নকুল রাখালকে জোর করে আসন থেকে তুলে মারতে মারতে নিয়ে এলো এই গোপন কুঠুরিতে। রাখাল কাঁদতে কাঁদতে বলল, আমি কি ক্ষতি করেছি তোমাদের? তোমরা ভোগ দেওয়ার নামে মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছ, আমাকে মেরে ফেলতে চাইছ। পাপের আবার কি আছে রে? হ্যাঁ, জমিদার বাবু কি সাধ করে তোর মতো নিচু জাতের ছেলেকে ফুলচন্দন দিয়ে পুজো করার জন্য এনেছে নাকি? শুনে রাখ, তোকে মেরে খগার জীবন বাঁচাবে বলেই ভোগ দিতে এনেছে। তুই মরলে খগা বেঁচে যাবে। আমাকে মায়ের না গো জমিদার বাবু, আমার মায়ের না। আমি তোকে ভোগ খেতে এসেছি, আমার ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন, আমার মায়ের না। রাখাল ব্রজমোহনের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি কাকুতি মিনতি করল, কিন্তু ব্রজমোহন তা অগ্রাহ্য করে রাখালের পিঠে লাথি মারতে মারতে গহ্বরের কাছে নিয়ে এলো। ঘরের এক পাশে যজ্ঞের বেদিতে কাঠকুঠো জ্বালানো ছিল, তাতে ঘি ঢেলে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল। রাখালকে মারতে মারতে হাত পা বেঁকিয়ে এই গহ্বরের মধ্যে ফেলে দিল ব্রজমোহন। তারপর সেখান থেকে বেরিয়ে এসে চোরা কুঠুরির দরজায় হুড়কো লাগিয়ে দিল চিরদিনের মতো। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে গেল রাখালের। তার তখন শ্বাস উঠে গেছে। মারা যাওয়ার মুহূর্তে সে ধুঁকতে ধুঁকতে বলে গেল, আজ থেকে 25 বছর পর তোর কোকার বউ যখন বলতে হবে, তোর কোকার করে কোকা আসবে, সেও তখন এই রাজপ্রাসাদে তখন নিতে আসবে। তখন আমিও বুক চাপতে বেরিয়ে আসবো ঠিক এমনই ভাবে ভোগ চড়াতে হবে ওকে। তোর খোকার খোকাও যখন 25 বছরের যুবক হবে, সেও যেদিন এই প্রাসাদে আসবে তাকেও নিজের ভোগ চড়াতে হবে। 25 বছর পর পর তোদের বংশের সকলকে এই প্রাসাদের টানে আমার কাছে আসতেই হবে। নিজেদের জীবন
যোগ্য করতে হবে আমার মতো করে। ব্রজমোহন হাসতে হাসতে বলছিল, দেখো হে কালীকিঙ্কর, হতভাগার কি স্পর্ধা! নিচু জাত হয়ে আমাকে সাবান্ত করছে। এদিকে মূর্খটা এখনো জানেই না যে ওর দিদিকেও খতম করে দিয়েছি। মুহূর্তের মধ্যে সেই কথা শুনতে পেয়েছিল রাখাল। শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে করতে মারা গেল সে। হয়েছে, কিন্তু একটাই আফসোস রয়ে গেল যে পুরোহিত মশাই, এই মরাটাকে তো পোড়ানো যাবে না, এখানেই রেখে যেতে হবে। ওর দেহ মাটিতে না মেশা অবধি প্রাসাদের দরজা তো খোলা যাবে না, গন্ধ বেরোবে যে। ও কি মুশকিল! সে আর কতদিন ব্রজমোহন, মাঝে মাঝে এসে মরাটাকে দেখে যেও। ও বরং ততদিন তোমার এই গুপ্ত কক্ষের গুপ্তধন রক্ষা করুক যক্ষ হয়ে বসে। গৌরমোহনের পায়ের তলার মাটি তুলে উঠল। তিনি আর্তনাদ করে বললেন, হায় 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 হায়, এসব আমি কি দেখলাম! এত প্রতারণা, নিষ্ঠুরতা, এত পাপ, এত নৃশংসতা! ছি ছি ছি! মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। সেই চরম পাপীর বংশধরদের দূষিত রক্ত তার শরীরেও বইছে ভেবে তিনি জানেন তার আর নিস্তার নেই। পূর্বপুরুষের পাপের মাসুল তাকে দিতেই হবে। নিজেকে উৎসর্গ করে ভোগ চড়াতে হবে রাখালের আত্মার কাছে। তবে মৃত্যু নিশ্চিত জেনেও একটা কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন, ভাগ্যিস কনকলতার কোলে আমাদের কোনো বংশধর আসেনি, এ তো বাঁচা। তাই এই অভিশাপ আজ এখানেই শেষ হবে। আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পর আর কাউকে সেই ঘৃণ্য অপরাধের মাসুল দিতে হবে না। এসব ভাবনা চিন্তার মধ্যেই তিনি দেখলেন ভোগের থালা সাজানো আছে। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে তিনি তৃপ্তি সহকারে ভোগ খেলেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন সেই চোরা কুঠুরির দিকে। যজ্ঞবেদিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে এলো। মরণ কাশি শুরু হলো। কিন্তু মৃত্যুবরণের মুহূর্তে তার শঙ্করীর কথা মনে পড়ে গেল। বৃত্তা হলেও শঙ্করী ছিল রূপবতী, ভারী মিষ্টি স্বভাবের মেয়ে, কনকলতার পছন্দের পরিচারিকা। কনকলতার একান্ত অনুরোধে অত্যন্ত গোপনে গৌরমোহন শঙ্করীর সাথে মিলিত হয়েছিলেন। কেউ যাতে কিছু টের না পায় তাই কনকলতার কথা মতন শঙ্করী অন্তঃসত্ত্বা হতেই ওকে আলাদা রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। কনকলতাও নিজেকে ততদিনে নজরবন্দি করে রাখে। শর্ত ছিল গর্ভস্থ সন্তান জন্ম নিলে সেই সন্তান শঙ্করী কনকলতার হাতে তুলে দেবে। সবাই জানবে কনকলতার বান্ধত্ব কেটে গেছে, সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছে। সেই শঙ্করীর এখন ভরা মাস চলছে। সে কথা মনে করে তিনি চমকে উঠলেন। তিনি জানেন শেষ মুহূর্তে আক্ষেপ করেও এই ভুল শোধরানো যাবে না, তিনি বেঁচে থাকলেও নয়। এটাই ভবিতব্য যা আজ 250 বছর ধরে হয়ে আসছে। শঙ্করী তার বাপ ঠাকুরদার কাছ থেকে এই অভিশপ্ত প্রাসাদের ব্যাপারে অল্প বিস্তর কিছু কথা শুনেছিল, তবে আসল সত্যিটা তারা কেউই জানতেন না। জানলে সে এই সন্তান ধারণে রাজিই হতো না।
এই অভিশাপও এখানেই শেষ হয়ে যেত। ভাবনাই সার। গৌরমোহনের শ্বাস উঠে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। ওদিকে গৌরমোহনের পদাঘাতে শঙ্করীর অবস্থা ক্রমশ খারাপের দিকে চলে গেছিল। সে আসন্ন প্রসবা জেনেও গৌরমোহন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। গৌরমোহন প্রাসাদে প্রবেশের পর প্রসব যন্ত্রণায় অজ্ঞান হয়ে গিয়েছিল সে। একমাত্র কোচোয়ান রামলাল সব কিছু জানত। সে কনকলতাকে খবর দিতে ছুটে গেল। কনকলতা সঙ্গে সঙ্গে ধাইমাকে পাঠিয়ে দিল কোচোয়ানের সাথে। ঘণ্টা দুয়েক জমে মানুষের টানাটানির পর শঙ্করী একটি শিশুপুত্রের জন্ম দিল। কনকলতা তখনও গৌরমোহনের মৃত্যুর কথা জানতেন না। সে তখন মা হবার আনন্দে আত্মহারা ছিল। কিন্তু ভাগ্য দেবতা যে আড়াল থেকে হাসছে সে কথা তার বা শঙ্করীর কারোরই জানা ছিল না। রাখালের দেওয়া সেই অভিসম্পাত কেউ কখনো খণ্ডাতে পারেনি, কোনোদিনও খণ্ডানো যাবে না। যুগ যুগ ধরে এ অভিশাপ ফলতেই থাকবে। পুত্র হোক বা কন্যা, ভোগ তাকে চড়াতেই হবে। কিছুদিন পর তারও ঠাঁই হবে শ্বেতমহলের ওই কঙ্কাল স্তূপে। তাকেও একদিন দেখতে হবে তার বংশধরের জীবন উৎসর্গ করে ভোগ চড়াতে। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ গল্প পাঠ এবং গল্পের সূত্রধার শুভঙ্কর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খুশি, রাহি, বর্ণালী, তিতলি, পারমিতা, নীল, সুপ্রভাত, রমাকান্ত, রাজ চক্রবর্তী, বাল্মীকি ও সৌরভ। পোস্টার এবং সাউন্ড এডিটিং শুভঙ্কর। স্ক্রিপ্টিং তিতলি।